তারপরে যে মানুষের চেহারার পরিবর্তন হয়, 50 বছরে বাংলাদেশের মানুষ তো এটা দেখতে দেখতে বড় হয়েছে, আমরাও বড় হয়েছি। তো সুতরাং আপনি এগুলো বিষয় না, এটা হলো যে কি, ওই যে আমি আপনাকে বললাম, আপনার বাংলাদেশে একটা ভারতের আধিপত্য যে দাদাগিরি, এটা মানুষ পছন্দ না করে হাসিনাকে কুপঘাত করার পিছনে এই রাজাকারের বয়ান তৈরি করা, এই মুক্তিযুদ্ধের চেতনা করা, ভারতকে সব দেদারসে সকল সুবিধা দিয়ে দেওয়া, ভারতকে এখানে ফ্রি ভাবে কাজ করতে দেওয়া, তাদের রয়ের স্টেশন অফিস করতে দেওয়া, সবকিছু মানুষকে বিক্ষুব্ধ করেছে। আর সেই একই পথে যদি যেই দলে হাঁটুক, সেই দলের জন্য আমি একটু সম্পূর্ণ প্রশ্ন করতে চাই ব্যাপারেই, আপনি কি মনে করেন আসলে ভারতের বিষয়ে? যেমন ওই সারাকো গিয়েছিল ভারতে, আপনি তো জানেন ওই যে কয়দিন আগে ব্রিটিশ হাইকমিশনার সারাকো, যে লম্বা করে মহিলা, সেই সারাকোকে বলেছিল ভারত যে তুমি হাসিনাকে ফেরানোর ব্যবস্থা করো, সে বলছে এটা কখনোই সম্ভব না। এবং ভারত কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার প্রতিবাদ কিন্তু করে নাই, আনুষ্ঠানিকভাবে করে নাই। এখন ভারত ধরে নিয়েছে বিএনপি আসতেছে, আপনাকে বললাম যে বিবিসির এখানে বলেছে। আপনার কি মনে হয় যে এই যে তারেক রহমান বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকারে বলেছে যে শেখ হাসিনার ছেলেমেয়ের রাজনীতি করতে পারবে, তাহলে ক্ষমতা এলে আসলেই উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন এবং কোনো বাধা বিঘ্ন ছাড়াই এটা জামাত মেনে নিবে বা এনসিপি মেনে নিবে? এটাই তো কথাটা হলো দেখি, এই যে এই সাক্ষাৎকারটা দিতে গিয়ে যে উনি এই কথাটা বললেন, এখন বলবে যে কি উনি তো আমাদের চেয়ে অনেক প্রাজ্ঞ। অবশ্যই প্রাজ্ঞ, আমরা তো ওনার প্রতি সম্মানই রাখি। হ্যাঁ, কিন্তু কথাটা হলো দেখি, এই মুহূর্তে একটা বিপ্লবে যতগুলো মানুষকে হত্যা করে যাওয়ার পর আপনি আবার ওই যে ভারতের মুখের মতো করে আপনি ইনক্লুসিভ রাজনীতির কথা, এটা তো মহান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো বহুদলীয় গণতন্ত্রের কথা বলছেন। ঠিক আছে, তো এই মতো ঠিক আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে জিয়াউর রহমান সাহেব যখন বাকশাল থেকে রিমুভ করে যখন বহুদলীয় গণতন্ত্র চালু না করে, তাহলে বিএনপি যদি বহুদলীয় গণতন্ত্র চালু না করে, বাকশাল বিলুপ্ত না করে, তাহলে আপনি আমারে বলেন তো, তাহলে বিএনপি রাজনীতি কিভাবে শুরু করতো, মানে একটা রাজনৈতিক দল কিভাবে গঠন করতো জিয়াউর রহমান সাহেব আর কি তখন? এটা তো ভালো প্রশ্ন। তো এখন জিয়াউর রহমান সাহেব ওটা করে এবার উনি আরো কিছুকে ডেকে নিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, সেই দিন ৭৫-এ মানে আক্ষরিক অর্থে আমরা যদি ধরে নেই, তাহলে যে আবেগ দিয়েও যদি আমরা দেখি, তাহলে ওখানে ভিকটিম কে ছিল? শেখ মুজিবুর রহমান, তার পরিবার, ঠিক কিনা? আচ্ছা, এখন তখন জিয়াউর রহমান সাহেব আওয়ামী লীগকে ফেরানোর রাস্তা করে দিলেন শেখ হাসিনাকে, তখন মানুষের একটা আবেগ তার প্রতি কাজ করছে, ঠিক আছে, কারণ তার বাবাকে মারি ফেলা হয়েছে। আর এখন যদি আপনি হাসিনা বা হাসিনার পুত্রকে ফেরান, তারা কিন্তু বাংলাদেশের জনগণকে গুলি করে গেছে। দুই প্রেক্ষাপট। জিয়াউর রহমান সাহেব যে বুদ্ধিমত্তা বা ওনার যে প্রজ্ঞা দিয়ে উনি মানে শেখ হাসিনাকে ফিরতে দিয়েছেন, রাজনীতিতে এনেছেন, একই পথ কিন্তু তারেক রহমান সাহেবের জন্য জিনিসটা সেম না। ওইখানে ভিকটিম ছিল তার পরিবার, শেখ হাসিনার পরিবার, তার বাবা মা, তার ভাই বোন, তারা হত্যার শিকার হয়েছে। আর এখানে বাংলাদেশের নিরীহ জনগণ হত্যার শিকার হয়েছে। ওখানে হলো তারা বাদী, এখানে হলো আসামি। শেখ হাসিনা খুন করছে, বাট তার ছেলে মেয়ে তো নির্দোষ, এইরকম বলে। না না না, কেমনে? জয় সরকারে ছিল না? আশ্চর্য ব্যাপার। জয় পলকের সাথে এই যে ইন্টারনেট এগুলা বন্ধ টন্ধ করা নিয়ে এগুলো ছিল না? তার ছেলে কি নির্দোষ? তার ছেলে নির্দোষ, সে আমেরিকার সিটিজেনশিপ নেয় কেন? তার ছেলে নির্দোষ হলে সে বাংলাদেশে ফিরে আসে নাই কেন? এখন যে নিজে ফিরে আসতে চায় না, তাকে তারেক রহমান সাহেব ফিরে আনানোর কথা এই মুহূর্তে জনগণের মনের বাইরে গিয়ে পড়ার দরকারটা কি? এটা আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্ব বা বুদ্ধিমত্তা নিয়ে আমার প্রশ্ন করছি না, মিনিংটা এটা না। আমি বলছি যে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে, যেটা সাফারিংস হয়তো বিএনপিকে আরো খেসারত দিতে হতে পারে। হয়তো আপনি ক্ষমতায় আসবেন, কিন্তু সেটা কি আপনার সাস্টেনেবল হবে? আপনাকে তো ওইটাও মাথায় রাখতে হবে। আপনি কতগুলো শক্তিকে আপনাকে ফেস করতে হবে। জেএমজি কে ফেস করতে হবে, জামাতকে ফেস করতে হবে, ইসলামী দলগুলোকে হ্যান্ডেল করতে হবে, আওয়ামী লীগকে হ্যান্ডেল করতে হবে, ভারতকে হ্যান্ডেল করতে হবে, পাকিস্তানকে হ্যান্ডেল করতে হবে, তুরস্ককে করতে হবে, চীনকে করতে হবে। ক্ষমতা আসা বড় কথা না, ওই যে স্বাধীনতা লাভের চেয়ে স্বাধীনতা রক্ষা করা,
ক্ষমতা পাওয়া বড় কথা না, ক্ষমতা রক্ষা করা বড় কথা। ইকবাল হাসান মাহমুদ সাহেব কত দুঃখে পড়লে এই কথা বলতে পারে, ওই ক্লিপটা দেখছেন? আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হলে, ছেলেগুলা সামাল দিতে হলে আমাদেরকে মার্শাল জারি করে দেশ শাসন করতে হবে। তা এখনই মনের ভিতরে ওই আতঙ্ক, দেশ শাসন করতে হলে স্বৈরাচার হয়ে উঠতে হবে, মানে 140 থাকবে, মানে 140 দ্বারা কন্টিনিউ রাখতে হবে। তাহলে আপনি বুঝেন, তাহলে আমরা যে এখন আলোচনা করতেছি বা আমরা যে বলা বলি করতেছি, আমাদের বলা বলি রং কোথায়? কারণ বিএনপি সিনিয়র স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তারাও নিশ্চয়ই আলোচনা করে, তাদের এটা বিবেচনায় আছে। তাহলে ওই একই কথা, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যেমন বড় কথা, ক্ষমতা পাওয়ার চেয়ে ক্ষমতা ধরে রাখা হলো আপনি জনগণের সমর্থনে টিকে থাকা, সেটা হলো বড় কথা। এখন মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, এখন একটা জেনারেশন তৈরি হয়েছে, ওই জেনারেশনকে আপনি রাগান্বিত করে, ক্রোধান্বিত করে আপনিও এখন আর পার পেয়ে যেতে পারবেন না। যেমন নির্বাচন কমিশন আগের মতো যদি হাঁটে, হবে না। কোন রাজনৈতিক দলে জনগণের মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে গেলেই তারা সেখানে সাকসেসফুল হবে না। সাময়িক 1 বছর 2 বছর হয়তো করতে পারে, কিন্তু শেষ বিকেলে তারা তাদের ফলাফল শূন্য। তো সুতরাং আমরা বিএনপির অমঙ্গল চাই না। হ্যাঁ, বিএনপির আরো কৌশলী বা আরো ভালো চিন্তাধারার মানুষকে সন্নিবেশিত করা দরকার ছিল, যারা মানে সুপথে বিএনপিকে পরিচালিত করার জন্য করবে। একটা মাফিয়া শ্রেণী, একটা সুবিধাবাদী চক্র থেকে বিএনপিকে অন্তত দূরে রাখবে, কিন্তু রাখলো না। কিন্তু ওই যে আপনি বললেন, টেলিভিশনে যান, নতুন করে উপস্থাপিকা তৈরি হচ্ছে, ভার্সন 2, বাংলাদেশ 2 যেরকম হয়েছে, ফারজানা রূপা 2 হচ্ছে, শাকিল আহমেদ 2 হচ্ছে, মিথিলা ফারজানা 2 হচ্ছে, একই তো। আরেকটা বিষয় আপনি তো না করেন না, হাসিনার আমলে জরিপ হতো না যে হাসিনার জনপ্রিয়তা 78%, 70%, যেমন IRI, তারপরে আরো আছে আপনার ওই যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার, পিপলস এন্ড পলিটিক্স, বলতো হাসিনার প্রতি জনসমর্থন মানুষের 80%, 90%। এখনো কিন্তু সেম জরিপ প্রথম আলো করতেছে, ESD করতেছে, যে বিএনপি 70% মানুষ মনে করে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। এটাই তো তারেক রহমান সাহেব, এইটাই তো বিএনপি কে এবং তারেক রহমান সাহেবকে ডুবাবে। কারণ এটাই তো ঘুমের ভিতরে ওষুধ খাওয়াই দেওয়া, মানে তখন নিশ্চিন্ত হবে, কমফোর্ট জোনে চলে যাবে বিএনপি। আর বিএনপি কমফোর্ট জোনে চলে গেলে তো আমাদের সুবিধাটা নেই।